হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমার যে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির কিছু কোশ্চেনের শেড এনেছি। মানে যতগুলো কোশ্চেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেই কোশ্চেনের শেড এনেছি। একজন ভাই আমাকে অনুরোধ করেছিল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশের এসআই কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শেড আনতে আলাদা আলাদা করে সাবজেক্টের, যেরকম আমি মিসলেনিয়াস ক্লাসিপে এনেছিলাম। আজ অলরেডি আমি ডাব্লিউবিসিএস ও এনটিপিসিরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট আলাদা করে করাচ্ছি। আর আমি আজকের কিন্তু তোমার জন্য যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পরীক্ষাটা আসছে খুব সম্ভব জানুয়ারি শেষের দিকেই হবে। আমি যতদূর জানি সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির কিছু কোশ্চেনের সেট নিয়ে এসেছি, যতটা অ্যাভেলেবেল ছিল আমার কাছে। ভবিষ্যতে কিন্তু আরও কোশ্চেন অ্যাভেলেবেল হলে আমি কিন্তু আনবো। আজকে আমি হিস্ট্রিটা শেষ করে দিলাম, আমার কাছে যতগুলো কোশ্চেন ছিল। ধাপে ধাপে আমি কিন্তু এই সামনের সপ্তাহের ভেতরেই যে কটা সাবজেক্ট হয় আমি সব কোশ্চেনগুলো শেষ করে দেবো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর যারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা এখন জয়েন করোনি তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করো। দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং যারা ইউটিউবের ডেসক্রিপশন বক্স এই ব্যাপারটা বুঝতে পারো না তাদের জন্য কিন্তু আমি প্রতিটা ভিডিও শেষে এখন থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ফার্স্ট কমেন্ট করে দিয়ে দিচ্ছি। প্রতি কটা ভিডিও দেখবে তার প্রথম কমেন্টটাই দেখবে আমার, সেখানেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে আছে। সেখান থেকে অনায়াসে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু এই ভিডিওগুলো ফ্রি পিডিএফ আমি আপলোড করে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। ঠিক আছে বন্ধুরা? আর আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু আমি এই এতদিন ভিডিও তোমার জন্য আপলোড করতে পারি। নতুন ফোন কিনতে হয়েছে এবং সেটিংগুলো একটু আলাদা বলে একটু ভিডিও তৈরি করতে দেরি হয়েছে। বেশি প্রশ্ন আমি আনতে পারিনি, তাই জন্য। নাহলে হয়তো ইতিহাসের সঙ্গে অন্য একটা সাবজেক্টেরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেটা আমি আনতাম। ঠিক আছে বন্ধুরা, চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। খুব তাড়াতাড়ি এই হিস্ট্রিটা আজকে আমি করে দিলাম, আমার কাছে যে কটা অ্যাভেলেবেল ছিল। সামনের সপ্তাহের মধ্যে সব কটা সাবজেক্টই করে দেবো। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন ব্যক্তি দিনহি ইলাই সদস্য ছিলেন? নিম্নে উল্লেখিত কোন ব্যক্তি দিনহি ইলাই সদস্য ছিলেন? তানসেন, রাজা বীরবল, টোডরমল, রাজা মানসিং। সঠিক উত্তর হবে রাজা বীরবল। ঠিক আছে বন্ধুরা, তিনি কিন্তু দিনহি ইলাইয়ের সদস্য ছিলেন। যে কজন দিনহি ইলাই ধর্মটা গ্রহণ করেছিলেন তার ভেতরে একজন ছিলেন কিন্তু রাজা বীরবল। এবং যদি কখনো আসে যে একমাত্র হিন্দু ব্যক্তি যিনি দিনহি ইলাই ধর্মটা গ্রহণ করেছিলেন তিনি কিন্তু রাজা বীরবল। এবং 1582 সালে সম্রাট আকবর কিন্তু এই দিনহি ইলাই ধর্মের প্রবর্তন করে। মতান্তরে কিন্তু 1581 সালে, অনেক জায়গায় কিন্তু বলছে 1581 সালে আকবর দিনহি ইলাই ধর্মের প্রবর্তন করেছিল, কিন্তু ওটা 1581 কি 82 মোটামুটি তোমরা একটু দেখে নিও। ওর আশা করি তোমাদের কনফিউশন হবে এইভাবে, ওরা উত্তরটা প্রশ্নটা কোনোদিন জানতে চাইবে না। সালটা আশা করি বেশিরভাগ পরীক্ষায় জানতে চাওয়া হয় না। জানতে চাওয়া হলে 82 81 একসঙ্গে ওরা কিন্তু দেবে না, যে কোনো একটাই দেবে। আর এইটা কিন্তু ভিডিওর মাঝে মাঝে আমার করতে হয়, না হলে কিন্তু ভিডিওটা পজ হয়ে যায় যখন অ্যানালাইসিস করি। আবার কিন্তু প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করতে হয়, জানি একটু বিরক্তিকর। যারা পুরনো ছাত্র জানো, যারা নতুন আজকে আমার ক্লাসটা দেখছো প্রথম, তাদের উদ্দেশ্যে আমি বলে রাখলাম এটা কিন্তু আমার মাঝে মাঝে করতে হয়। একটা নির্দিষ্ট সেকেন্ড অন্তর এই স্ক্রিনে টাচ না করলে কিন্তু স্ক্রিনটা হ্যাং হয়ে যায়, আর টাচ করলেই পরের প্রশ্নটা চলে আসে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন নিম্নলিখিত যে 4টে আন্দোলন তার সঙ্গে এই ডিরোজিও কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? থিওসফিক্যাল সোসাইটির সাথে, আচ্ছা এইটা এশিয়া সোসাইটি হবে না, এটা এশিয়াটিক সোসাইটির সাথে, ভারতীয় কংগ্রেসের সাথে, ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। সঠিক উত্তর হবে ইয়ং বেঙ্গল মুভমেন্ট। মানে এইটা দিয়ে সেকেন্ড অপশনটা দেখছি এশিয়াটিক সোসাইটি, মানে যেটা উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছে। তোমরা জানো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাটাকে উইলিয়াম জোন্স, তোমাদের আগে পড়িয়েছি বলে এগুলো দিইনি। সবকটাই থিওসফিক্যাল সোসাইটি, ভারতীয় কংগ্রেস তো জানোই সবই দেওয়া আছে, দেখে নিও। আমার প্রিভিয়াস ইয়ার যে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস করেছিলাম সব ওখানেই দেওয়া আছে। আর ওটা এশিয়া সোসাইটি হবে না, ওটা এশিয়াটিক সোসাইটি, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু উইলিয়াম জোন্স। যতদূর সম্ভব 1784 সাল নাগাদ উনি মনে হয় এই এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু এই সালটাও আসে বেশিরভাগ পরীক্ষায়, কিন্তু দেখেছি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে উইলিয়াম জোন্স, এবং অনেক জায়গায় আছে যে উইলিয়াম জোন্স কত সালে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন। যতদূর সম্ভব 1784 সালে, পারলে তোমরা একটু দেখে নিও। আর আমি যখন পিডিএফটা আপলোড করবো পারলে আমি এইগুলো ডিটেলস সম্বন্ধে দিয়ে দেবো, কারণ ফোনটা নতুন, এর আর কি সিস্টেমটা বুঝতে আমার এখনও আমি হ্যাবিচুয়েটেড হইনি, ওই জন্য একটুখানি টাইপ করতে খুবই সমস্যা হচ্ছে। তো ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে বা নব্যবঙ্গ আন্দোলনের সাথে, যেটা আমাদের বাংলায় বললে, আর ডিরোজিও যেন জুবেনিস ছদ্মনামে লিখতেন। ডিরোজিও সম্বন্ধে কিন্তু আমি আগে অনেক নোট দিয়ে রেখেছি। বিচারপতি কিংসফোর্ড হত্যার মামলায় ক্ষুদিরাম বসুর সহকারী কে ছিলেন? প্রফুল্ল কুমার চাকি, বিনয় কুমার বসু, রাসবিহারী বোস, জ্যোতি ঘোষ। সঠিক উত্তর হবে প্রফুল্ল কুমার চাকি। বিচারপতি কিংসফোর্ডের হত্যা মামলায় ক্ষুদিরাম বসুর প্রধান সহকারী ছিলেন কিন্তু প্রফুল্ল কুমার চাকি। এই সম্বন্ধে কিন্তু আমি ক্লার্কশিপ যখন পড়িয়েছিলাম ভালো করে নোট দিয়ে রেখেছিলাম, চাইলে দেখে নিতে পারো।
নিম্নলিখিত কোন আইনের মানে ক্লার্কশিপের যে হিস্ট্রির নোটগুলো দিয়েছি, মানে তোমরা আমার চ্যানেলে আসবে ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেল, সেখানে দেখবে প্লে লিস্ট করা আছে, সেখানে ক্লার্কশিপ হিস্ট্রির যে সেটগুলো করা আছে প্রিভিয়াস ইয়ারের, সেখানে দেখবে দেওয়া আছে এই ক্ষুদিরাম বসু ওই সম্বন্ধে নোট দেওয়া আছে। নিম্নলিখিত কোন আইনের জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? জননিরাপত্তা আইন, রাওলাট অ্যাক্ট, অস্ত্র আইন, ভার্নাকুলার পেস অ্যাক্ট। সঠিক উত্তর হবে রাওলাট অ্যাক্ট। ঠিক আছে, এই রাওলাট অ্যাক্টের জন্যই কিন্তু রাওলাট অ্যাক্টের জন্য এটা একটা ভয়ঙ্কর খারাপ একটা আইন ছিল, মানে বিনা কি বলবো, বিনা একদম মানে একটু তোমাদের প্রতি সাসপেক্ট করলেই কিন্তু সন্দেহবশে কাউকে গ্রেপ্তার করার কিন্তু আইন ছিল, এই রাওলাট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল। জঘন্য একটা আইন ছিল এবং এটার জন্যই কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্বন্ধে কিন্তু জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার সম্বন্ধে আমি খুব ভালো নোট আমি দিয়ে রেখেছি। আমি হাইকোর্টের ক্লাস যখন করিয়েছিলাম দিয়েছি, মিসলেনিয়াসের ক্লাস যখন করিয়েছি দিয়েছি, ক্লার্কশিপেরও ক্লাস যখন করিয়েছি দিয়েছি, পরিষ্কার ভাষায় সুন্দর করে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন নাইট উপাধি ত্যাগ করেছিলেন এবং মহাত্মা গান্ধীও কিন্তু তার কাইজারি হিন্দ কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্যাগ করেছিলেন। এবার তবে মহাত্মা গান্ধী শুধুমাত্র জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কিন্তু ত্যাগ করেনি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং খিলাফত আন্দোলনের প্রতিবাদে কিন্তু মহাত্মা গান্ধী কাইজারি হিন্দ পদক ত্যাগ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাইট উপাধি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্যাগ করেছিলেন। খুব ভালো করে তোমরা দেখে নিও, জেনারেল ও ডায়ার, দুজন ডায়ার আছে ওখানে, দেখবেন একজন ব্রিগেডিয়ার আছে, একজন ওখানে দুটো ভালো করে দেখো তোমরা, নোটটা দেওয়াই আছে, তোমরা চাইলে দেখে নিও। উধম সিং কিন্তু ব্রিগেডিয়ার যে ডায়ার ছিলেন ওনাকে কিন্তু হত্যা করেছিলেন পরে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কত সালে? এটা পরের কোশ্চেনই ছিল। 28শে জুলাই 1914, 24শে এপ্রিল 1935, 16ই এপ্রিল অক্টোবর 1905, 13ই এপ্রিল 1919। সঠিক উত্তর 13ই এপ্রিল 1919। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল 13ই এপ্রিল 1919 সালে কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা ঘটেছিল। ঠিক আছে, এই সম্বন্ধে কিন্তু বিস্তারিত নোট দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বীরবলের আসল নাম কি? সবাই জানো, মহেশ দাস। আর অপশানগুলো বললাম না, একটু আগেই কোশ্চেনটা এসেছিল। একমাত্র হিন্দু যিনি আমাদের দিন ইলাই ধর্ম প্রবর্তন করেছিলেন, সম্রাট আকবর প্রবর্তিত যে দিন ইলাই ধর্ম। 1761 সালে তৃতীয় পানিপথ যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্বিতীয় বাজিরাও, মাধব রাও, প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও। সঠিক উত্তর কিন্তু হবে বালাজি বাজিরাও। 1761 সালে যে তৃতীয় পানিপথের যুদ্ধ, পার্টিকুলারলি ডেটটাও কিন্তু জানতে চাই, যে একটু ভালো যে অ্যাডভান্স, একটু মানে কি বলবো, সব পরীক্ষাই ভালো, সব পরীক্ষাই আর কি বলবো, এখন যা পরীক্ষার ট্রেন্ড আর কি, ধরো একটু ডাব্লিউবিসিএস এর যেরকম পরীক্ষার ট্রেন্ড, ধরো মেন এবছর লাস্ট সুযোগ আছে মানে এমসিকিউ ভার্সানে, সেখানে কিন্তু এই ডেটগুলোও জানতে চাওয়া হয়। যেমন পলাশির যুদ্ধের ডেট, যেমন 1757 সালের 23শে জুন ওটা হয়েছিল। ঠিক আছে, যেমন পানিপথের যুদ্ধ আমার যতদূর মনে পড়ছে 1526 সালের 20শে এপ্রিল হয়েছিল। তোমরা ডেটগুলো দেখে নিও, হয়তো ভুল হতে পারে, আশা করি ভুল হচ্ছে না, ঠিকই বলছি। আর এইটা কিন্তু তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালের 14ই জানুয়ারি। এবং এই সময় কিন্তু মারাঠা, এটা কাদের মধ্যে হয়েছিল? আফগান ও মারাঠাদের মধ্যে। তোমরা জানো মারাঠাদের যে পেশোয়া এই সময় ছিল কে? বালাজি বাজিরাও, যিনি কিন্তু নানা সাহেব নামে পরিচিত ছিল। তোমরা নানা সাহেবের গল্প ছোটোবেলায় পড়েছো। বালাজি বাজিরাও কিন্তু এই সময় পেশোয়া ছিলেন, যিনি নানা সাহেব নামেও পরিচিত। অনেক সময় জানতে চাওয়া হতে পারে নানা সাহেব নামে পরিচিত ছিলেন কোন পেশোয়া, 4টে নাম দিল। বালাজি বাজিরাও, বালাজি, দেখবে ওখানে 4টে পেশোয়ার নাম দিয়ে দিল, এইটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। আর তৃতীয় পানিপথের যুদ্ধ যখন হয়, সেই সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম। এটাও কিন্তু আসে যে তৃতীয় পানিপথের যুদ্ধের সময় দ্বিতীয় আমাদের মুঘল সম্রাট কে ছিলেন? ছিল দ্বিতীয় শাহ আলম। আর কাদের মধ্যে যুদ্ধটা হয়েছিল তোমরা জানো? আফগান ও মারাঠাদের মধ্যে। এবার আফগান সুলতান ছিলেন আহমদ শাহ আবদালি বা আহমদ শাহ দুরানিও বলতে পারো। আর বালাজি বাজিরাওর মধ্যে যুদ্ধটা হয়েছিল আফগান আর মারাঠাদের মধ্যে। এবং মারাঠাদের একজন প্রধান সেনাপতি সদাশিব রাও ভাউ, এটাও অনেক সময় আসতে পারে যে প্রধান সেনাপতি কে ছিলেন। এই সম্বন্ধে কিন্তু সিনেমাও হয়েছে, তোমরা দেখবে। যতদূর সম্ভব অর্জুন কাপুর মনে হয় সদাশিব রাও ভাউয়ের চরিত্রে অভিনয় করেছেন এবং সঞ্জয় দত্ত কিন্তু এই আফগান সুলতান আহমদ শাহ আবদালির ভূমিকায় অভিনয় করেছেন। এই টাইপের সিনেমাগুলো তোমরা চাইলে দেখে নেবে, কারণ তোমরা ওই সিনেমার সাথে যখনই এই পড়াগুলো রিলেট করে পড়বে তোমাদের আরও ভালো মনে থাকবে। যদিও আমার এই সিনেমাটা এখনও দেখা হয়নি, খুব ইচ্ছা আছে দেখার, সময় হয়ে ওঠেনি, অনেকদিন আগেই রিলিজ করেছিল, দেখা হয়নি। যাই হোক, এই দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা অনেক সময় জানতে চাওয়া হয়। দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু আহমদ শাহ আবদালি বা আহমদ শাহ দুরানি। আহমদ শাহ আবদালি যে, আহমদ শাহ দুরানিও কিন্তু একই ব্যক্তি। ঠিক আছে, এটা যেন কনফিউজ হয়ে যেও না। দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিল আহমদ শাহ আবদালি বা আহমদ শাহ দুরানি। তোমরা হয়তো পড়ে গেছো আহমদ শাহ দুরানি, ওখানে দেখছো দুরানি নিয়ে আহমদ শাহ আবদালি আছে। দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে 3 জনের সঙ্গে, তখন কিন্তু সঠিক উত্তর হতে হবে আহমদ শাহ আবদালি যিনি, আহমদ শাহ দুরানিও তিনি। ঠিক আছে, এই সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম।
আর পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও, যিনি নানা সাহেব নামে পরিচিত। 1761 সালে 14ই জানুয়ারি যুদ্ধটা হয়েছিল এবং আফগানরা কিন্তু ভয়ানকভাবে মারাঠাদের পরাজিত করেছিল এবং সদাশিব যে একটু আগে বলছিলাম ভাও, ওইটাও ওনার কিন্তু প্রধান সেনাপতি ছিল, তোমরা একটু বাইরে দেখে নিও। লীলাবতী রচয়িতাকে হেমচন্দ্র আচার্য, মহাবীরাচার্য, ভাস্করাচার্য, কলকাচার্য। সঠিক উত্তর হবে ভাস্করাচার্য। এই লীলাবতীর সঙ্গে অনেক রকম কোশ্চেন আছে, অনেক সময় কিন্তু তোমরা ভাস্করাচার্য দেখতে পাবে না, দিয়ে দিল দ্বিতীয় ভাস্কর, ওটাও কিন্তু সেম অ্যান্সার হবে। লীলাবতীর রচয়িতা যদি দেখো যে, সরি বন্ধুরা সফটওয়্যার একটু প্রবলেম হচ্ছে, লীলাবতী যদি দেখো যে ভাস্করাচার্য না থেকে দ্বিতীয় ভাস্কর এইভাবে আছে যে লীলাবতী রচয়িতাকে তিনটে অপশনের সঙ্গে দ্বিতীয় ভাস্কর আছে, সঠিক উত্তর দ্বিতীয় ভাস্করটাই দেবে। আর এখানে ভাস্করাচার্য। আর এটা কি ধরনের গ্রন্থ, অনেক সময় আসে তো বিভিন্ন গ্রন্থ দিয়ে দিল, যেমন ধরো কালিদাসের রচিত যে নাটকগুলো আছে দিয়ে বলে এটা কি এটা কি আর কি নাটক, কি গণিত শাস্ত্র, এইভাবে আর কি জানতে চাই অনেক, জ্যোতির্বিদ্যা শাস্ত্র এইভাবে। তা লীলাবতী এইটাও কিন্তু এইভাবেও আছে যে এইটা কিন্তু পরীক্ষায় এসেছিল, ক্লার্কশিপের পরীক্ষাতেই এসেছিল যে লীলাবতী কী ধরনের গ্রন্থ, যে চিকিৎসা শাস্ত্র কি জ্যোতির্বিজ্ঞান রিলেটেড শাস্ত্র কি গণিত শাস্ত্র কি নাটক। সঠিক উত্তর হবে লীলাবতী একটা গণিত শাস্ত্র, আর এটা কিন্তু সংস্কৃত ভাষায় রচিত, এটাও কিন্তু আছে, লীলাবতী কিন্তু সংস্কৃত ভাষায় রচিত। চলো পরের প্রশ্ন, মাস্কে শিলালিপির সাথে নিম্নলিখিত কোন রাজা যুক্ত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটু অন্যরকমভাবে ছিল, আমি একটু চেঞ্জ করে দিয়েছি। আবার ওখানে কোশ্চেনের গঠনটা আমার ঠিক লাগেনি। চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হবে অশোক। ঠিক আছে বন্ধুরা, এই মাস্কি শিলালিপি কিন্তু মাস্কি শিলালিপির সাথে কিন্তু অশোক, সম্রাট অশোকের নাম যুক্ত, মানে অশোকের যে কটা প্রধান অপ্রধান শিলালিপি ছিল, এই অপ্রধান শিলালিপি উৎকীর্ণ হয়েছে, তার ভেতরে কিন্তু একটা অন্যতম হচ্ছে মাস্কি শিলালিপি। আর এই যে দেবনাম প্রিয় নামে অনেক সময় প্রশ্নে আসে, দেখবে যে দেবনাম প্রিয় নামে পরিচিত কোন সম্রাট? অশোকই জানো, সম্রাট অশোককেই কিন্তু দেবনাম প্রিয় বলা হয়। তা এই ধরো এইগুলো তো মানে আবিষ্কার হয়, তারপরে তো একটার সঙ্গে একটা রিলেট করে তারপর একটা ঐতিহাসিকদের একটা সিদ্ধান্তে আসে। তা দেবনাম প্রিয় যে অশোকই, এইটা কিন্তু সিদ্ধান্ত মানে একেবারে পার্মানেন্ট হয়, যে সিদ্ধান্তটা এই মাস্কি শিলালিপির দ্বারা। ধরো মাস্কি শিলালিপি যখন উৎকীর্ণ হয় 1915 সালে সি বিডন দ্বারা, ইনি একজন এনার দ্বারাই কিন্তু ইনি একজন মানে কি স্বর্ণ খুঁজতে গেছিলেন যতদূর আমি জানি, ওনার দ্বারাই কিন্তু উৎকীর্ণ হয়েছিল। মানে দেবনাম প্রিয় আর অশোক যে একই ব্যক্তি, সেটা কিন্তু এই মাস্কি শিলালিপি দ্বারা কিন্তু প্রমাণ হয়েছিল। আর মাস্কি শিলালিপি এটা অপদান যে কটা শিলালিপি আছে অশোকের উৎকীর্ণ হয়েছে যে কটা, তার ভেতরে একটা। আর এটা কিন্তু অনেক সময় আছে যে মাস্কি শিলালিপির সাথে সম্রাট অশোকের নাম যুক্ত, মাস্কি কোথায় অবস্থিত এটাও কিন্তু আছে। মাস্কি বর্তমানে কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যের রায়চুর জেলাতে অবস্থিত। মাস্কি কিন্তু কর্ণাটক রাজ্যের রায়চুর জেলাতে অবস্থিত, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে মাস্কি কোথায় অবস্থিত। যেমন ধরো কলিঙ্গ শিলালিপি জানো তোমরা, ওটা কিন্তু ওড়িশায় অবস্থিত, তো ওটা সোজা। কিন্তু মাস্কি একটু আনকমন, মাস্কিটা কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত, রায়চুর জেলা। ভালো করে জেলাটা আর স্টেটটা দুটোই মনে রাখবে। আর তিনি কে আবিষ্কার করেছিলেন? সি বিডন আবিষ্কার করেছিলেন 1915 সালে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে চলো বন্ধুরা পরের প্রশ্ন, কলকাতার নামকরণ আলীনগর কে দিয়েছিলেন? সিরাজউদ্দৌলা, মীর কাসিম, বাহাদুর শাহ আলম, মীর জাফর। সঠিক উত্তর হবে সিরাজউদ্দৌলা। তোমরা জানো যে আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা, কলকাতার নামকরণ কিন্তু আলীনগর দিয়েছিলেন সিরাজউদ্দৌলা। ঠিক আছে, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে অনেক সময় যে আলীনগর চুক্তি কত সালে হয়েছিল, আলীনগর চুক্তি কাদের মধ্যে হয়েছিল, এটাও কিন্তু দুটোই কিন্তু বোথ কোশ্চেন আর ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে আলীনগর চুক্তি হয়েছিল 1757 সালের 9 ফেব্রুয়ারি। 1757 সালের কিন্তু 9 ফেব্রুয়ারি কিন্তু সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের মধ্যে কিন্তু আলীনগর চুক্তি সম্পাদিত হয়। এবং সিরাজউদ্দৌলা তখন কিন্তু এই কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখে। মানে সিরাজউদ্দৌলার যে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, তোমরা জানো ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে মায়ের তরফ থেকে যিনি জাদু ছিলেন, আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ কিন্তু সিরাজউদ্দৌলার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার। ওনার স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখে। আলীনগর নামটা তাহলে কে রেখেছিলেন? সিরাজউদ্দৌলা। কার স্মৃতির উদ্দেশ্যে? আলীবর্দী খাঁ স্মৃতির উদ্দেশ্যে। উনি কে ছিলেন? ওনার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার। আর কত সালে ওনার আলীনগর চুক্তি সম্পাদিত হয়েছিল? 1757 সালে 9 ফেব্রুয়ারি। পারলে মনে রেখো, না মনে থাকলে দরকার নেই। আর কাদের মধ্যে এই চুক্তিটা সম্পাদিত হয়েছিল? সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের মধ্যে কিন্তু এই আলীনগর চুক্তি কিন্তু সম্পাদিত হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে একদম যখন ধরো অন্ধকূপ হত্যা হলো, যার ফলপ্রসূ হিসাবে আমাদের পলাশির যুদ্ধ হলো, যদিও অন্ধকূপ হত্যা সম্বন্ধে অনেক ডিবেট আছে, আগের দিনও বলছিলাম, ওটা একটা ইংরেজ চক্রান্ত ছিল বলতে পারো। তা ওই ঠিক সিপাহী বিদ্রোহ, অন্ধকূপ হত্যা কিছু এর আগেই কিন্তু এইটা কিন্তু এই আলীনগর চুক্তিটা মানে আর কি সম্পাদিত হয়েছিল।
ব্রিটিশদের সাথে আমাদের সিরাজউদ্দৌলা ও আমাদের ব্রিটিশদের তরফ থেকে ছিল রবার্ট ক্লাইভ। কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? লর্ড কর্নওয়ালিস, লর্ড রিপন, লর্ড বেন্টিক, লর্ড মাউন্টব্যাটেন। সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, পুলিশি ব্যবস্থার প্রবর্তক তো জানো তোমরা ওয়ারেন হেস্টিংকে বলা হয়, যতদূর আমি জানি, তোমরা চেক করে নিও। ওয়ারেন হেস্টিংকেই পুলিশ ব্যবস্থার প্রবর্তক বলা হয়, কিন্তু ওটাকে আরও মানে সুপিরিয়র করেছিলেন কিন্তু এই লর্ড কর্নওয়ালিস। আর কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানায় সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, উনি কিন্তু জমিদারদের কিন্তু এই থেকে এই মানে এই শাসন ব্যবস্থা থেকে মুক্তি দিয়েছিলেন, অব্যাহতি দিয়েছিলেন ওই দায়িত্ব থেকে, দিয়ে কিন্তু প্রতিটা থানাকে সাব ইন্সপেক্টরের অধীনে কিন্তু পরিচালিত করা শুরু করেন লর্ড কর্নওয়ালিস। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক তোমরা জানো, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, এই সম্বন্ধে প্রশ্নটা আছে আজকের। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? মানে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল? পালি, সংস্কৃত, বাংলা, হিন্দি। সঠিক উত্তর হবে পালি। জানো তিনটে পিটক, অভিধর্ম পিটক, সূত্র পিটক, বিনয় পিটক। বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। যাই হোক, পিটক থেকে ত্রিপিটক থেকে তো প্রচুর প্রশ্ন আছে, খুব ভালো করে মুখস্থ করো। বিশেষ করে ডাব্লিউবিসিএস জন্য এখন তো কেউ শুধু একটা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে না, যারা ডাব্লিউবিসিএস প্রিপারেশান নিচ্ছে তাদের পুরোটাই পড়তে হবে। ডাব্লিউবিসিএস প্রিপারেশান নিলে সব পরীক্ষা প্রিপারেশান কিন্তু একসঙ্গে হয়ে যায়। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ সেট নামাঙ্কিত হয়েছিল? মানিক চাঁদ, উমি চাঁদ, ফটিক চাঁদ, খোজা ওয়াজিদ। এখানে যে চারটে অপশান দেখছো সবকটাই ভুল আছে, আমার মতে আর কি ভুলই আছে, তোমরা চেক করে নিতে পারো। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ সেট নামাঙ্কিত হয়েছিল? সঠিক উত্তর হবে ফতে চাঁদ। ঠিক আছে, ফতে চাঁদ ছিলেন মানিক চাঁদের কিন্তু যতদূর জানি আমি মানিক চাঁদের ভাগ্নে ছিলেন উনি। ঠিক আছে, মানিক চাঁদের ভাগ্নে ছিলেন। আর এই জগৎ সেট কিন্তু একটা বংশানুক্রমিক উপাধি ছিল, মানে ধরো মানে তোমার একটু ভালো করে চাইলে দেখে নিতে পারো, বললে অনেক মানে বেশি বলতে হবে আর কি, বলছি না, তোমার পড়ে নিও। জগৎ সেট একটা উপাধি ছিল আর কি। ঠিক আছে, ওটা আর কি বংশানুক্রমিকভাবেই কিন্তু পরিচালিত হচ্ছিল, মানে ওদের কাছে ট্যাক্সালের দায়িত্ব থাকতো আর কি। আর ফতেচাঁদ কি হয়? ফতেচাঁদই হবে এখানে সঠিক উত্তর। কিন্তু জগৎ সেট নামে যে চারটে অপশন আছে, পরিচিত কে ছিলেন? ফতেচাঁদ ছিলেন মানিক চাঁদের, কিন্তু উনি যতদূর আমি জানি ভাগনা ছিলেন। ওখানে চারটে অপশানই কিন্তু ভুল দিয়েছে, হয়তো ফটিক চাঁদটা ফতেচাঁদ দেওয়া উচিত ছিল। আর আমার যদি ভুল হয় তোমরা রেকটিফাই করে দিও কমেন্ট বক্সে। মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতাকে? শূদ্রক, বিশাখ দত্ত, কলহন, কালিদাস। সঠিক উত্তর হবে বিশাখ দত্ত। ঠিক আছে, এই যেমন দেখছো মুদ্রা রাক্ষস কিন্তু একটা নাটক, কিন্তু লীলাবতী কিন্তু একটা ম্যাথামেটিক্স বুক আর কি, মানে অঙ্ক গণিত শাস্ত্র আর কি। মুদ্রা রাক্ষস নাট্যের রচয়িতাকে? বিশাখ দত্ত। আচ্ছা, 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বসু প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রেঙ্গুন, বার্লিন, ব্যাংকক, সিঙ্গাপুর। সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে কিন্তু সিঙ্গাপুর। সিঙ্গাপুরে কিন্তু সুভাষচন্দ্র বসু প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার একটা গঠন করেছিলেন। জানো, আজ যদি সময় তোমাদের আগের দিন বলেছি, তাহলে কোথায় অস্থায়ী সরকারটা গঠন করেছিলেন? সিঙ্গাপুরে। কত সালে? 1943 সালে। অ্যাকুরেট ডেটটা যদি জানতে চাওয়া হয়, 21শে অক্টোবর। আর রেঙ্গুনে কিন্তু এই প্রশ্নটা অনেক সময় আসে, এটা আমার অ্যানিমেট করা হয়নি, ডাইরেক্ট চলে এসছে। রেঙ্গুনে কিন্তু কি করেছিলেন? প্রথম প্রধান সামরিক ঘাঁটি যদি বলে যে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম প্রধান সামরিক ঘাঁটি কোথায় গড়ে তুলেছিলেন, সেটা হবে কিন্তু রেঙ্গুনে। কত সালে? 1944 সালে। ডেটটা বললে 4ই জানুয়ারি। ডেটটা মনে রাখতে হবে না, এক্ষেত্রে ডেটটা আশা করি জানতে চাইবে না, তারিখ সালটা কিন্তু মনে রেখো দুটোই। এটা কিন্তু ঘুরিয়েও আসতে পারতো যে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে প্রথম অস্থায়ী যে সরকার গঠন করেছিলেন স্বাধীন ভারতের জন্য, সেটা কত সালে? 1943 সালে। আর প্রধান সামরিক ঘাঁটি কত সালে স্থাপন করেছিলেন? 1944 সালে রেঙ্গুনে। খুবই গুরুত্বপূর্ণ, দুটো যেটা আসতে পারে সবকটা আমি দিয়ে দিয়েছি। তমলুকের জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? অজয় মুখার্জি, সতীশচন্দ্র সামন্ত, বীরেন শাসমল, সুশীল ধারা। সঠিক উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে বন্ধুরা, তোমরা জানো যে মানে এই সম্বন্ধে কিন্তু আগে তোমাদের আমি নোট দিয়েছি। এক মিনিট বন্ধুরা, সফটওয়্যার ডিস্টার্ব করছে। তমলুকের যে জাতীয় সরকার, এটা কিন্তু অন্যভাবে মহাপরিচালক, এইটা আমি বলতে চাইছি। এই যে ওয়ার্ডগুলো, এটা আর কি বিভিন্ন সময় তোমাদের আমি যেমন বলেছিলাম যে এই যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো, ওরা কোথাও আছে যে সেক্রেটারি জেনারেল, কোথাও আছে প্রেসিডেন্ট, কোথাও ডিরেক্টর জেনারেল, মানে ওটা মানে অতটা মনে রাখবে না তোমরা সবসময়। এই সবগুলো পড়ার সময় না তোমরা এগুলো কনফিউজ করার জন্য দেয়, তোমরা ভাবে যে প্রধান কে ছিল, প্রধান, এই ব্যাপারটা মাথায় রাখবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে
মানে মাতঙ্গিনী হাজরা যখন মারা যায়, মানে গান্ধী বুড়ি নামে যিনি পরিচিত ছিলেন, তার ওনার মৃত্যুর প্রতিবাদেই কিন্তু এই যে সতীশচন্দ্র সামন্ত, নোটটা দেখে নাও, সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা ও অজয় কুমার মুখার্জি কিন্তু তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেছিলেন। এবং এই যে তাম্রলিপ্ত জাতীয় সরকার, অনেক সময় পরীক্ষায় আসে যে তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সালে গঠন করা হয়, 1942 সালে। এবং এইখানে কিন্তু একটা টুইস্ট আছে, এখানে কিন্তু ডেটটা অনেক সময় জানতে চাওয়া হচ্ছে। পরীক্ষায় দেখেছি, ক্লার্কশিপের পরীক্ষাতে যতদিন আমি প্রিভিয়াসের কোশ্চেনে দেখেছিলাম যে কত সালের, মানে একদম ডেটটাও জানতে চাওয়া হয় কোন দিন আর কি এই তমলুকের জাতীয় সরকার, বা এটা এইভাবেও আসতে পারে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন কত সালের, মানে 1942 17 ডিসেম্বর, এইটার ডেটটা মনে রাখা কিন্তু তোমরা চেষ্টা করবে। এটা কিন্তু 1944 সাল অবধি কিন্তু এই সরকারটা টিকে ছিল। তারপর মহাত্মা গান্ধীর নির্দেশে কিন্তু আত্মসমর্পণ করে। আর এইখানে যে তিনটে নাম দেখছো, অজয় মুখার্জি, সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা, এই তিনটে নামই মনে রাখবে। ওরা আর কি এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের সঙ্গে হয়তো দুটো নাম দিয়ে বলে দিল, আর চারটে অন্য অপশান দিল, তিনটে অপশানের সঙ্গে আরেকটা অপশান জুড়ে বলে দিল যে যে সতীশচন্দ্র সামন্ত সর্বাধিনায়ক ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের, মানে যদি আসে যে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন, সতীশচন্দ্র সামন্ত। এরম বলেই দিল যে সতীশচন্দ্র সামন্ত ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক। নিচের আর যে চারটে অপশান হয় তার সঙ্গে আর কে যুক্ত ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সঙ্গে, তাহলে অজয় কুমার মুখার্জি ও সুশীল ধারা, এই নাম দুটো কিন্তু ভালো করে তোমরা মুখস্থ রাখবে, ঠিক আছে। আর বীরেন সাসমল কে ছিলেন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। আরও বীরেন সাসমল নামে তোমরা পড়ে দেখতে পারো। একজন প্রখ্যাত দেশপ্রেমিক ছিলেন এবং উকিল ছিলেন, যতদূর আমি জানি ব্যারিস্টার ছিলেন। উনি কিন্তু এই চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনে কিন্তু উনি ডিফেন্ড করেছিলেন আর কি, যারা একুশদেরকে, একটু চাইলে দেখে নিতে পারো। উনি কিন্তু দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, যেমন হয় বিভিন্ন যেমন গান্ধীজিকে মহাত্মা বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বলা, এরকম আর কি। উনি দেশপ্রাণ নামে যদি আসে কখনো, দেশপ্রাণ নামে পরিচিত কে ছিলেন, যেমন অরবিন্দকে ঋষি অরবিন্দ বলা হয়, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন আমাদের বীরেন সাসমল, ঠিক আছে। বীরেন সাসমল কিন্তু দেশপ্রাণ নামে, দেশপ্রাণ বলতে দেশপ্রাণ, ভালোভাবে আমার প্রথমে দেশপ্রাণ কথাটা ঠিক ভালো শুনতে ভালো লাগছে না, দেশপ্রাণ বলাটাই উচিত। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন হচ্ছে বীরেন সাসমল, ঠিক আছে। আর এই তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সালে গঠন করা হয়েছিল, 1942 সালের 17 ডিসেম্বর। আর সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা আর অজয় কুমার মুখার্জি কিন্তু এর সঙ্গে যুক্ত ছিলেন। আর সতীশচন্দ্র সামন্ত ছিলেন সর্বাধিনায়ক। সতীশচন্দ্র সামন্ত যখনই ধরা পড়েছিলেন তখন কিন্তু অজয় কুমার মুখার্জি এই তাম্রলিপ্ত জাতীয় সরকার সর্বাধিনায়ক হিসাবে গঠন করেন। মানে এটাও পরীক্ষা আসতে পারে যে তো সতীশচন্দ্র সামন্ত গ্রেপ্তারের পর তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়কের দায়িত্ব কে পালন করেন, তখন হবে অজয় কুমার মুখার্জি, ঠিক আছে। আর সামরিক যে বাহিনী ছিল, সামরিক সচিব যে ছিল, ওই যে অস্থায়ী সরকারটা গঠন হয়েছিল, সেটার কিন্তু দায়িত্বে ছিলেন সুশীল কুমার ধারা। ভালো করে কিন্তু মনে রেখো ওই তিনটে নাম। আর মানে বিভিন্নভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে, মানে যখনই সতীশচন্দ্র সামন্ত গ্রেপ্তার হচ্ছে তখন অজয় কুমার মুখার্জি কিন্তু ওটার প্রধান দায়িত্বে চলে আসে তাম্রলিপ্ত জাতীয় সরকারের। এবং ওর যে সামরিক বাহিনী যেটা ছিল, সেটা ছিল সামরিক যে সচিব ছিলেন তিনি ছিলেন সুশীল কুমার ধারা বা সুশীল ধারা। 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে কে অভিহিত করেছেন? এই প্রশ্নটা আগেও মানে অনেকবার আমি পড়িয়েছি, ঠিক মনে পড়ছে না হাইকোর্টের সময় পড়িয়েছি না ক্লার্কশিপের সময় পড়িয়েছি। তার সঠিক উত্তর কী হবে? রমেশচন্দ্র মজুমদার, বালগঙ্গাধর তিলক, বিডি সাভারকর, সুরেন্দ্রনাথ সেন। সঠিক উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর। তিনিই কিন্তু প্রথম বলেছিলেন যে সিপাহী বিদ্রোহকে স্বাধীনতার, ভারতবর্ষের স্বাধীনতার যে প্রথম যুদ্ধ, সেটা প্রথম কে অভিহিত করেছিলেন? সিপাহী বিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ, বা যে মহাবিদ্রোহ হয়েছিল সিপাহী মিউটিনি, সিপাহী বিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর, ঠিক আছে। কোথায় অভিহিত করেছিলেন? তার রচিত একটা গ্রন্থ, এটাও কিন্তু অনেক সময় আসতে পারে, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ 1857, কিংবা শুধু দেখবে ওই অফ 1857টা অনেক সময় দেয় না, বিভিন্ন রকম যে বই তোমাদের দিয়ে দেয়, দিয়ে বলে তার গ্রন্থ মানে যে সেটা রচয়িতাকে মডার্ন ইন্ডিয়া থেকে। তাই দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই গ্রন্থের রচয়িতা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর, যিনি মিত্রমালার প্রতিষ্ঠা করেছিলেন। তোমাদের আমি পড়িয়েছি, ওই সম্বন্ধে কিন্তু পুরো ডিটেলে নোট দেওয়া আছে, তোমরা চাইলে ক্লার্কশিপের সেটগুলো আর হাইকোর্টের ক্লার্কশিপের সেটগুলো দেখে নিতে পারো। মিসলেনিয়াসে পাবে না, পিবিএসের যে হিস্ট্রি সেটগুলো আছে প্লে লিস্টে চেক করলেই পেয়ে যাবে। আর এটা কিন্তু 1909 সালে এই বইটা প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ 1857, এই বইটা কিন্তু 1909 সালে প্রকাশিত হয়েছিল। এবং এখানেই কিন্তু তিনিই প্রথম ব্যক্তি যিনি এই সিপাহী বিদ্রোহকে প্রথম ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ঘোষণা মানে ব্যক্ত করেছিলেন আর কি। প্রত্যেকে একজনকে শিক্ষা দাও, এই স্লোগান কোন ভারতীয় নেতা দিয়েছিলেন? প্রত্যেকে একজনকে শিক্ষা দাও, এই স্লোগান কোন ভারতীয় নেতা দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, হরগোবিন্দ খুরানা, ডক্টর এস রাধাকৃষ্ণন। সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। প্রত্যেকে একজনকে শিক্ষা দাও, এই উক্তিটি, এই স্লোগানটা কোন ভারতীয় নেতা দিয়েছিলেন? মহাত্মা গান্ধী।
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, এই সম্বন্ধে কিন্তু আমি বহুবার নোট দিয়েছি, আজকেরও ডিটেলে দিয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অমৃত কর, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, বিজয় লক্ষ্মী পণ্ডিত। সঠিক উত্তর হচ্ছে সরোজিনী নাইডু। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হচ্ছে সরোজিনী নাইডু, যিনি নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত, তোমরা জানো। 1925 সালের কানপুর অধিবেশনে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন অ্যাজ এ ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট, ঠিক আছে। আর ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে অ্যানি বেসান্ত, ঠিক আছে। জাতীয় কংগ্রেসের যদি প্রথম মহিলা সভাপতি বলে অ্যানি বেসান্ত, যিনি 1917 সালের কলকাতা অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেন। আচ্ছা, এইখানটা আমি একটা ভুল লিখে ফেলেছি, ভুল লিখিনি, ওখানে আমার ডেটাটা মানে মিস হয়ে গেছে। আমি তোমাদের ভিডিওটা আপলোড করেই আমি রেকটিফাই করে দেবো, যখন তোমরা পিডিএফটা পাবে ঠিকই পাবে, অনেক সময় মনে থাকে না, ওই জন্য রেকটিফাই করা হয় না। আচ্ছা, এখানে যেরকম আমি উল্লেখ করে দিয়েছি দেখো, আর এইগুলো কিন্তু করতেই হচ্ছে, না হলে কিন্তু সফটওয়্যারটা হ্যাং হয়ে যাবে আর প্রথম থেকে পড়াতে হবে তোমাদের। এখানে যেমন আমি উল্লেখ করে দিয়েছি, প্রথম ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট হচ্ছে সরোজিনী নাইডু, আইএনসির মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এটা অনেক সময় আসে, 1925 সালের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। আর প্রথম ফিমেল প্রেসিডেন্ট, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে অ্যানি বেসান্ত, যিনি 1917 সালের কলকাতা অধিবেশনে, ওখানে আমি আর কি কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছেন তোমরা সকলেই জানো, ওটা আমি কলকাতা লিখতে গেছিলাম। 1917 সালের কলকাতা অধিবেশনে, মানে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো বসতো, খুবই গুরুত্বপূর্ণ তারও, একদম প্রথম থেকে একদম প্রাক স্বাধীনতা পাওয়া পর্যন্ত যেগুলো আর কি, যে আমি এই সম্বন্ধে প্রচুর শর্টসও ছেড়ে রেখেছি, এই সম্বন্ধে যাবতীয় কোশ্চেন কিন্তু শর্টসে ছেড়ে রেখেছি আর পড়িয়েও দিয়েছি। 1917 সালের কিন্তু কলকাতা অধিবেশনে কিন্তু অ্যানি বেসান্ত অ্যাজ এ ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তিনি সভাপতিত্ব করেছিলেন। আর বিজয়লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন ইনি বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন, ইনি আর কি সম্পর্কে জওহরলাল নেহরুর বোন ছিলেন, মতিলাল নেহরুর কন্যা ছিলেন। তোমরা জানো ইউএনজিএ মানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, মানে রাষ্ট্রসংঘ, তোমরা বাংলাটাও দেখে নিও চাইলে, আর দিইনি তোমরা জানো বলে। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির যে প্রথম মহিলা সভাপতি ছিলেন কিন্তু বিজয়লক্ষ্মী পণ্ডিত। কত সালে উনি সভাপতি হয়েছিলেন? 1953 সালে। এছাড়াও কিন্তু উনি আরও অনেক দায়িত্ব পালন করেছেন, মহারাষ্ট্রের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ওগুলো কিন্তু আসবে না, এটা কিন্তু পরীক্ষায় আসে, স্ট্যাটিক সময় এটা আমি পড়িয়ে দিয়েছি বহুবার, যে ইউএনজিএ বা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা সভাপতি হিসাবে কে সভাপতির পদ অলঙ্কিত করেছেন? বিজয়লক্ষ্মী পণ্ডিত 1953 সালে, ঠিক আছে। আর এই যে অমৃত কর, রাজকুমারী অমৃত কর, ইনি কে ছিলেন? ইনি ছিলেন, এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে, যে এটা আসতে পারে যে আমাদের স্বাধীনোত্তর ভারতের প্রথম হেলথ মিনিস্টার কে ছিলেন? অমৃত কর, ঠিক আছে। আমাদের যে স্বাধীনোত্তর ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অমৃত কর। এবং এই কোশ্চেনটা আবার একটু ঘুরিয়ে এইভাবেও দেয়, যে ধরো যখন ভারতবর্ষ স্বাধীন হলো, জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীর যে ক্যাবিনেটটা তৈরি হয়েছিল, সেই ক্যাবিনেটে কিন্তু একমাত্র ফিমেল মানে ফিমেল মেম্বার হিসেবে কিন্তু ছিলেন কে? এই অমৃত কর। এটাও আসতে পারে যে স্বাধীনোত্তর ভারতের যে প্রথম জওহরলাল নেহরুর নেতৃত্বে প্রথম ক্যাবিনেটটা গঠন করা হয়েছিল, তার একমাত্র মহিলা প্রতিনিধি কে ছিলেন? সেটাও কিন্তু সঠিক উত্তর হবে অমৃত কর। আর ফার্স্ট হেলথ মিনিস্টারও অমৃত কর। খুব গুরুত্বপূর্ণ, যতটুকু আমি পেরেছি দিয়ে দিয়েছি। এটা কিন্তু শুধু দেওয়া হয়নি আমার, যে জওহরলাল নেহরুর নেতৃত্বে স্বাধীনোত্তর ভারতের যে প্রথম মন্ত্রিসভা গঠন হয়েছিল, সেই মন্ত্রিসভার প্রথম ফিমেল মেম্বার কে ছিলেন? ফিমেল মেম্বার ছিলেন অমৃত কর। এটা কিন্তু আসতে পারে। জওহরলাল নেহরুর স্বাধীনোত্তর ভারতে জওহরলাল নেহরুর নেতৃত্বে বা জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীদের যে মন্ত্রিসভা গঠন হয়েছিল, তার একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? 4টে অপশান দিল, সেখানে সঠিক উত্তর হবে অমৃত কর। এটা মুখে বলে দিলাম, যারা স্কিপ করে দেখো তারা কিন্তু একটু ভালো করে একটু বেশি করে শোনার চেষ্টা করো, আর না হলে পিডিএফটা দেখো, এটা পিডিএফে দেবো না, আমি বলে দিলাম। দেখি যদি জায়গা থাকে আমি দিয়ে দেবো। নিচের কোন বন্দোবস্তে জমিদারদের ভূমি রাজস্ব আদায়ের মধ্যস্থতাকারী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত, মহলারি বন্দোবস্ত, রাউতওয়ারি বন্দোবস্ত, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট যে সেটেলমেন্ট তোমরা জানো। এখানেই কিন্তু লর্ড কর্নওয়ালিস, যারা 1793 সালে এই মানে চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তন করেছিলেন, তোমরা জানো। এবং এটা কিন্তু এটার কোন জায়গাটায় হয়েছে আমি দিইনি, বাংলা ও বিহার, বা যদি অনেক সময় আসে যে কোথায় প্রথম স্টার্ট হয়েছিল এই বন্দোবস্তটা, এটা কিন্তু বাংলা ও বিহারেই কিন্তু প্রথম প্রবর্তন হয়েছিল 1793 সালে। আর মহলওয়ারি বন্দোবস্তটা কোথায় হয়েছিল, এই কত সালে হয়েছিল? 1822 সালে। আর কে প্রবর্তন করেছিলেন? হল্ট ম্যাকেনজি, ঠিক আছে। মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তককে হল্ট ম্যাকেনজি। আর রাওতওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন টমাস মুনরো। কত সালে প্রবর্তন করেছিলেন এই ব্যবস্থার? 1820 সালে, ঠিক আছে।
এবার এইটা কিন্তু অনেক সময় আসে, যেমন রাউতওয়ারি, এই যেহেতু চিরস্থায়ী বন্দোবস্ত অনেক সময় আসে যে কোথায় প্রথম স্টার্ট হয়েছিল, বাংলা বিহার এই দিকটায় হয়েছিল, এইটা কিন্তু বেশি আসে। রাউতওয়ারি বন্দোবস্ত কোথায় প্রথম স্টার্ট হয়েছিল, এটা কিন্তু হবে তৎকালীন মাদ্রাজে কিন্তু প্রথম কিন্তু এই রাউতওয়ারি বন্দোবস্ত মানে চালু হয়েছিল, ঠিক আছে। রাউতওয়ারি বন্দোবস্ত প্রথম কোথায় চালু হয়েছিল? মাদ্রাজে। আর কে প্রবর্তন করেছিলেন? টমাস মুনরো 1820 সালে। আর হল্ট ম্যাকেঞ্জি কিন্তু মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন। চলো পরের প্রশ্ন বন্ধুরা, বুদ্ধ চরিত্রের রচয়িতাকে কালিদাস, অশ্বঘোষ, চরক, নাগার্জুন। সঠিক উত্তর হবে অশ্বঘোষ। প্রচুরবার প্রশ্নটা এসছে। বুদ্ধ চরিত্রের রচয়িতা হচ্ছে অশ্বঘোষ। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। এই সম্বন্ধে আর নোট দিইনি, তোমরা জানো যে ভারতের প্রথম ভাইসরয়ও কিন্তু লর্ড ক্যানিং ছিলেন। কুষাণ যুগে নিম্নলিখিত কোন ক্ষেত্রে সর্বাধিক বিকাশ ঘটেছিল? ধর্ম, সাহিত্য, স্থাপত্য, শিল্প। সঠিক উত্তর হবে শিল্প, ঠিক আছে। কুষাণ যুগে এই চারটে অপশনের মধ্যে কোন ক্ষেত্রে সর্বাধিক বিকাশ ঘটেছিল? সঠিক উত্তর হবে শিল্প। তোমরা জানো যে গান্ধার শিল্প, মথুরা শিল্প এই সময় কিন্তু বিকাশ ঘটেছিল। সারনাথের সিংহ রাজধানীর নিম্নলিখিত কোন রাজাযুক্ত? আচ্ছা, এখানে আমার একটা টাইপটা ভুল হয়েছে। সারনাথের সিংহ রাজধানীর সঙ্গে হবে, ওখানে সঙ্গে হবে। সারনাথের সিংহ রাজধানীর সঙ্গে নিম্নলিখিত কোন রাজা যুক্ত? সারনাথের সিংহ রাজধানীর সঙ্গে নিম্নলিখিত কোন রাজা যুক্ত? এই পিডিএফ যখন আমি আপলোড করবো আমি সবই কারেকশান করে দেবো, ঠিক আছে। যার ভিডিওটা আপলোড করে দিই, তারপর এগুলো কারেকশান করে দেবো। আসলে কথা, নতুন ফোন, ওই জন্য আমার টাইপ করতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে, আর সিস্টেমগুলো এখন আমি বুঝতে পারিনি। কনিষ্ক, অশোক, স্কন্দগুপ্ত, বিক্রমাদিত্য। সঠিক উত্তর কি হবে? যে সারনাথের যে সিংহ রাজধানী বা লায়ন ক্যাপিটালের সঙ্গে কোন রাজা যুক্ত ছিল? সঠিক উত্তর কিন্তু হবে অশোক, ঠিক আছে বন্ধুরা। আর যদি বলে যে তোমরা জানো যে আমাদের যে এই যে অশোক স্তম্ভ আমরা যেটাকে বলি, এটা কিন্তু আমাদের যে জাতীয় প্রতীক, তোমরা জানো। আর এখানে আসে যে এই সম্বন্ধে আমি হাইকোর্টের সময় খুব ডিটেলে নোট দিয়ে রেখেছি, তবু আরেকবার আমি যতটা মুখে বলে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি। রকম প্রাণী দেখতে পাওয়া যায় ওই অশোক স্তম্ভে? 4 রকম। সিংহ, হাতি, ঘোড়া, ষাঁড়, ঠিক আছে। আর কটা সিংহ দেখতে পাওয়া যায়? সিংহ দেখতে পাওয়া যায় তোমার 4টে সিংহ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। অনেক সময় দেখবে যে ছবিটাতে মনে হচ্ছে 3টে, কিন্তু ওখানে 4টে সিংহ আছে। এটা কিন্তু পরীক্ষায় আসে যে অশোক স্তম্ভে কটা সিংহ দেখতে পাওয়া যায়? 4টে সিংহ দেখতে পাওয়া যায়। আর কি দেখা যায়? হাতি, ঘোড়া ও ষাঁড়, ঠিক আছে। আবার কোন কোন প্রাণী কিসের প্রতীক, এটাও আসে অনেক সময়। যেমন সিংহ ধরো বুদ্ধ যে ধর্ম প্রচার করেছিল তার প্রতীক। হস্তি হচ্ছে ধরো যে মানে গৌতম বুদ্ধের মাতা মায়াদেবী আর কি গর্ভাবস্থায় স্বপ্ন দেখেছিলেন আর কি একটা সাদা হাতির, সেটাই আর কি। এক মিনিট বন্ধুরা, যে উনি যে জন্ম নিচ্ছেন এটাই একটা প্রতীক। আর ঘোড়া কিসের প্রতীক? গৃহত্যাগের প্রতীক। গৌতম বুদ্ধ যে গৃহত্যাগ করেছিল, তোমরা জানো এটাকে মহান নিষ্কিবন বলে। ওনার যে ঘোড়া ছিল, যেটার নাম ছিল ছন্দক, আমি যতদূর জানি মনে পড়ছে, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল ছন্দক, যেটাই করে উনি আর কি গৃহত্যাগ করেছেন, যেটাকে মহান নিষ্কিবন নামে পরিচিত, মহাবী নিষ্ক্রমণ নামে পরিচিত। প্রোনাউন্সিয়েশনটা তো ভুল হচ্ছে বন্ধুরা, তবু একটুখানি তোমরা ম্যানেজ করে নিও। মহাবী নিষ্ক্রমণ, এটাই এরমই বলে যতদূর সম্ভব, সেটা পরিচিত। আর এই ষাঁড় বা বৃষ, এটা কিসের প্রতীক? এটা হচ্ছে ধরো বৃষরাশি আর কি বুদ্ধের জন্ম প্রতীক, ওটা আর কি জন্মের চিহ্ন আর কি, ঠিক আছে। তাই ষাঁড় কিন্তু ওটা বুদ্ধেরও প্রতীক, ঠিক আছে। আর এছাড়াও তোমরা জানো যে হুইলটা আছে, সেখানে 24টা স্পোক আছে। হ্যাঁ, এখান থেকে এই অশোক স্তম্ভটার সম্বন্ধে যতটা পারো আর কি ইনফরমেশান গ্যাদার করে নিও। আর আমি কিন্তু দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওই হাইকোর্টের যে সেটগুলো 3টে আপলোড করেছিলাম তার ভেতরে কোনো একটা সেটে আছে, নয় প্রিভিয়াস ইয়ারের সেটে আছে, আর নয় দুটো প্র্যাকটিস সেটের মধ্যে একটাতে আছে। কবির কার শিষ্য ছিলেন? শঙ্করাচার্য, রামানন্দ, রামানুজ, সুরদাস। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে খুব মিস করে, মানে এই প্রশ্নটা কিন্তু প্রচুর ছাত্র আমি দেখেছি কিন্তু ভুল করে আর কি পরীক্ষাতে, খুব গুলিয়ে যায় রামানন্দ না রামানুজের মধ্যে। কবির কার শিষ্য ছিলেন? রামানন্দের শিষ্য ছিলেন। আচ্ছা, এখানে একটু ডিটেলে বলে দিই। শঙ্করাচার্য তোমরা জানো অদ্বৈতবাদের প্রবর্তক কে ছিলেন? শঙ্করাচার্য। রামানুজ কে ছিলেন? বিশিষ্ট অদ্বৈতবাদের প্রবর্তক। শঙ্করাচার্য যদি বলে যে শুধু অদ্বৈতবাদের প্রবর্তক কে, তখন হবে শঙ্করাচার্য। বিশিষ্ট অদ্বৈতবাদের প্রবর্তক কে? রামানুজ। আর কবির কার শিষ্য ছিলেন? রামানন্দের শিষ্য ছিলেন। আর এখান থেকে আরেকটু বলে দিই তোমাদের, এইগুলো কিন্তু বন্ধুরা করতেই হয়, নাহলে পুরো সফটওয়্যারটা হ্যাং হয়ে যাবে। শঙ্করাচার্যের শিষ্য ছিলেন রামানুজ, রামানুজের শিষ্য ছিলেন রামানন্দ, আর রামানন্দের শিষ্য ছিলেন কবির, ঠিক আছে। এগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে রামানুজ কার শিষ্য ছিল? শঙ্করাচার্য। রামানন্দ কার শিষ্য ছিল? রামানুজের শিষ্য ছিল। এইভাবে আসতে পারে যে রামানুজ শিষ্য ছিল শঙ্করাচার্যের, রামানন্দ শিষ্য ছিল রামানুজের, কবির শিষ্য ছিল রামানন্দের, ঠিক আছে। মানে রামানুজ ছিল শঙ্করাচার্যের শিষ্য, রামানন্দ ছিল রামানুজের শিষ্য, আর কবির ছিল কিন্তু আমাদের রামানন্দের শিষ্য, ঠিক আছে।
আর এছাড়াও ধরো রামানন্দের আরও অনেক শিষ্য ছিলেন, তার মধ্যে সবথেকে বিখ্যাত ছিলেন কবির, মানে কবিরের যে কবিতাগুলো যেন ধোঁয়া হিসাবে পরিচিত, আর সুরদাস যেন অন্ধপক্ষী সুরদাস পরিচিত, অন্ধপক্ষী বলা হয়। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমি যে যত বছরের কোশ্চেন আমি মানে গ্যাদার করতে পেরেছি সেইগুলো নিয়েই তোমাদের আমি তার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রি সেটা একটা আপলোড করে দিলাম। আপকামিং যে পরীক্ষাটা আছে তারা ভালো করে পড়ো, আর ভূগোল, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্সের যত রকম আলাদা আলাদা করে আমি একটা একটা ক্লাসে সব আপলোড করে দেবো। আর ভবিষ্যতে আরও কোশ্চেন আসলে কিন্তু আমি আরও এই কলকাতা পুলিশের আরও এসআইয়ের কোশ্চেন, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের আরও যদি কোশ্চেন আমি প্রিভিয়াসের কোশ্চেন জোগাড় করতে পারি আমি আপলোড করে দেবো, কারণ এই পরীক্ষাটা তো প্রচুরবার হয়। আপাতত এইগুলো জোগাড় করেছি, একটু ভালো করে দেখে নিও, আশা করি কমন পাবে, আর ভালো করে পড়ো তোমরা। চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড নাইট।